দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশের এশিয়া কাপ আন্ডার-19 গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। তো আগামীকাল বাংলাদেশ ভার্সেস নেপালের যে খেলাটা হবে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেখুন এই পয়েন্ট টেবিলে এই গ্রুপটা আসলে খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এইজন্য দেখেন পয়েন্ট টেবিলে যদি আপনি তাকান এই গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা করে ম্যাচ জয়লাভ করছে এবং আফগানিস্তান এবং নেপাল একটা করে ম্যাচ হারছে এবং যদি নেট রান রেট দেখেন তাহলে দেখা যাচ্ছে যে টেবিলের টপে আছে শ্রীলঙ্কার নেট রান রেট হচ্ছে +4.023। তারপর আছে বাংলাদেশের নেট রান রেট হচ্ছে +0.156। আফগানিস্তানের নেট রান রেট -0.156। আর হচ্ছে সর্বোপরি নেপালের নেট রান রেট হচ্ছে -4.023। তাহলে দেখতেই পাচ্ছেন যে নেট রান রেটের কি অবস্থা। এখন বাংলাদেশের জন্য এই ম্যাচটা আগামীকাল কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখেন যদি ধরেন এই আগামীকাল ম্যাচ আছে দুইটা খেলা আছে আগামীকাল। একটা বাংলাদেশ নেপাল আর একটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। যদি আফগানিস্তান কালকে শ্রীলঙ্কাকে হারায় দেয় তাহলে আফগানিস্তানের পয়েন্ট হবে 2। অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচ আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। ওই ম্যাচ যদি বাংলাদেশ হারে তাহলে বাংলাদেশ কিন্তু এখানে তার পয়েন্ট হবে 4। ধরে নিলাম যে বাংলাদেশ নেপালের সাথে জিতবে, তো আফগানিস্তানের শেষ ম্যাচ আছে হচ্ছে নেপালের সাথে, তো আফগানিস্তানের পয়েন্ট হবে 4। অন্যদিকে শ্রীলঙ্কার 2 পয়েন্ট, আর শ্রীলঙ্কা যদি বাংলাদেশের সাথে জেতে তাহলে শ্রীলঙ্কার হবে 4 পয়েন্ট। তো দেখা যাচ্ছে নেপাল যদি সবগুলো ম্যাচ হেরে যায় তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশেরও 4 পয়েন্ট, বাংলাদেশেরও 4 পয়েন্ট হবে, আফগানিস্তানেরও 4 পয়েন্ট হবে এবং শ্রীলঙ্কারও 4 পয়েন্ট হবে। তখন কিন্তু নেট রান রেটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর আগামীকালকের ম্যাচটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ প্রতিপক্ষ নেপাল একটু তুলনামূলক কম দুর্বল প্রতিপক্ষ। তো বাংলাদেশ চাইবে যে তাদের নেট রান রেটটা বাড়িয়ে নেওয়ার জন্য, কারণ কালকে যদি বাংলাদেশ নেপালকে একটা বড় ব্যবধানে হারাতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের পক্ষে সেমিতে যাওয়া সম্ভব। কারণ নেট রান রেটে যদি বাংলাদেশ টেবিল টপে থাকে তাহলে কিন্তু আর সমস্যা হবে না যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা বাংলাদেশ হেরেও যায়। তো বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছি। এই কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স ভালো ছিল কিন্তু বোলিংটা কিন্তু খুব একটা ভালো হয় নাই। কারণ একটা সময় বাংলাদেশের এই সিরিজ এই টুর্নামেন্টে যেটা দেখতেছি সেটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্টটা খুবই দুর্বল। পেস বোলিং ডিপার্টমেন্টটা দুর্বল এই কারণ এখানে শুধু ইকবাল হোসেন ইমন ছাড়া আমি তেমন কাউকে ভালো কোনো পেস বোলারকে দেখছি না। কারণ তাদের যে আরেকটা ভালো পেস বোলার ছিল আল ফাহাদ, সে ইনজুরিতে আছে। তো যারা নির্বাচক, যারা সিলেক্টর, যারা দল নির্বাচন করেন তাদের তারা মনে হয় একটা জিনিস মিস করে গেছে। এখানে আব্দুর রাহিম নামে একটা ছেলে আছে, সে খুব ভালো ফর্মে বা রিদমে আছে। সে দেখলাম তার এনসিএলে কিছু বোলিংয়ের ফুটেজ দেখলাম, সেখানে দেখলাম যে সে মারাত্মক ইনসুইং করে। আমি এরকম ইনসুইং বলার বাংলাদেশে ইতিপূর্বে দেখছি কিনা আমার মনে হয় না। আমি তো আসলে ক্রিকেট খেলা ফলো করি সেই দীর্ঘদিন ধরে, 1992 সাল থেকে ক্রিকেট খেলা দেখতেছি। তো দেখতে দেখতে তো অনেক কাল পার হয়ে গেছে। আমার কাছে মনে হয় নির্বাচকের তার উপরে চোখে তার উপর নজর দেওয়া উচিত ছিল। অবশ্যই তাকে দলে নেওয়া উচিত ছিল। কারণ আল ফাহাদের জায়গায় যদি আব্দুর রাহিমকে নিত আমার মনে হয় পেস বলের ডিপার্টমেন্টটা অনেক শক্তিশালী হতো এবং এইখানে দেখা যাচ্ছে সে যদি নতুন বলে বল করত অবশ্যই সে আর্লি 2-3টা উইকেট নিয়ে দিত। তার যে ইনসুইংগুলা, বলের প্রতি যে কন্ট্রোল অসাধারণ লাগছে। তো দর্শক
দর্শকবৃন্দ, আগামীকাল বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা দেখতে ভুলবেন না। অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে এবং বিগ মার্জিনে জিতবে এবং বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপের সেমিফাইনালে যাবে। ধন্যবাদ সবাইকে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন। আমি বেশি বেশি ভিডিও দেব, অথেন্টিকমূলক ভিডিও, আরও ভালো, আরও সুন্দর ভবিষ্যতে এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড, আরও যা যা লাগে, অ্যানালাইসিস, ব্যাটসম্যান বোলারের দুর্বলতা, কোথায় কি করলে কি হবে, এই বিষয়গুলোর উপরে ভিডিও আসবে। আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।